নমস্কার, হুইসপার ইন সাসপেন্সে আপনাকে স্বাগত। হুইসপার ইন সাসপেন্সের তরফ থেকে আজকে আপনাদের জন্য রয়েছে মাদাগাস্কারের অজানা বিপদ দ্বিতীয় এবং অন্তিম পর্ব। পেড্রো এক্সারটন, এলারসন, হেলিক্স, সেলিয়েস্টার এরা একটি ডিসকভারি গ্রুপ, যারা এবার চলেছে আফ্রিকার মাদাগাস্কারের অজানা রহস্যের সন্ধানে। তারা মাসোয়ালা সর্দারের সাহায্যে হীরের খনির সন্ধান পায় ঠিকই, তবে ঠিক কি হলো তারপর? হীরের খনির সন্ধান পেলেও হীরের সন্ধান কি তারা পেল? প্রাণ বাজি রাখা এই অভিযানে এলারসন কাকে হারালো? কি নির্মম পরিণতি অপেক্ষা করছে এই বন্ধুদের জন্য? জানতে হলে শুনতে থাকুন হুইসপার ইন সাসপেন্সে আজকের গল্প মাদাগাস্কারের জঙ্গলের অজানা বিপদ। এই গল্পের আগের পর্বে আপনারা শুনেছেন এক অজানা খনির সন্ধানে এলারসন আর তার টিম নিয়ে মাদাগাস্কারের গভীর অন্ধকার বিপজ্জনক জঙ্গলে প্রবেশ করে, যে জঙ্গলে সূর্যের আলো পর্যন্ত পৌঁছতে পারে না। সেখানে তাদের জন্য একের পর এক বিপদ অপেক্ষা করে থাকে। একটা রোমহর্ষক ঘটনায় কাটতে থাকে তাদের প্রত্যেকটা মুহূর্ত। সর্দার তাদেরকে সাবধান বাণী দেন, একা কোথাও বেরোতে নয়। এখানে প্রত্যেক মুহূর্তে ভয় চাল ছড়িয়ে রাখে। কিন্তু রাত্রেবেলা এলারসন শুনতে পায় তাঁবুর বাইরে একটা বড় কোনো ছায়া ঘুরে বেড়াচ্ছে। কিসের ছায়া ওটা? এটা কি তবে পৃথিবীর সেই অজানা প্রাণী যে দানব হয়ে ওঠে রাত্রের অন্ধকারে? আচমকা তাঁবুর বাইরে সে বেরিয়ে আসে তার সন্ধানে, আর আচমকাই বিপদের মুখোমুখি সে। কে বাঁচালো তাকে? ঠিক কি ঘটলো তারপর? পারবে তো? এলারসনরা সদল বলে আবিষ্কারের পর আবার ফিরে আসতে। যে উদ্দেশ্যে এখানে আসা, তা হবে তো পূরণ। লেজার লাইটের আলো সামনে ফেলে জওয়ানরা আর এলারসনের গোটা টিম গভীর জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলল। জঙ্গল এখানে ভীষণ কালো, অন্ধকারে একেবারেই নিমজ্জিত। কিছুই সামনে চোখে পড়ে না। ওই যে বন্দুকের লেজার আলোতে সামনে কিছু দূরে কি যেন একটা চকচক করে উঠল। ওই যে ওটা কি? তৈলাক্ত যেন কিছু। জিনিসটা নড়ছে না? হ্যাঁ, ওই তো সাপের মতো এঁকে বেঁকে যেন ওপরে উঠে যাচ্ছে। এটা কি? সকলেই অবাক হয়ে জিনিসটাকে দেখে। জঙ্গলের মাথায় ঝোপঝাড় ডালপালা একেবারে চাঁদোয়ার মতো বিস্তৃত হয়ে আছে। ওই তৈলাক্ত জিনিসটা ওপরে ওই ঝোপের আড়ালে হারিয়ে গেল। টর্চের আলো আর লেজার লাইটের আলো সেদিকে চারিদিকে ঘুরিয়েও আর কিছুই নজরে এলো না। তবে যেখানে ওই তৈলাক্ত জিনিসটা দেখা গিয়েছিল ওখান দিয়েই এবার সকলকে এগোতে হবে। সবাই সে পথে এগোতে গিয়েই ক্লোরোফর্মের গন্ধটা আবার পেল। জায়গাটাতে একেবারে ভরে আছে গন্ধটা। তারপর আরো কিছুটা এগোতেই সামনে বিরাট এক গর্তের মুখোমুখি হলো সবাই। তবে এই গর্তটা প্রাকৃতিক গর্ত নয়। এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে কেউ খুঁড়ে এটা তৈরি করেছে। তবুও ভূমি বিশারদ জেরুল এগিয়ে গেল ওই গর্তটার দিকে। অনেকটা জায়গা নিয়ে এই গর্ত তৈরি হয়েছে। সে এই গর্তের মাটি স্তর পরীক্ষা করে বলল, মনে হয় আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এসে পৌঁছেছি। এ মাটির গর্ত প্রাকৃতিক নয়, এটা সত্যি বানানো হয়েছে। কিন্তু হঠাৎ জঙ্গলের মাঝে এমন একটা গর্ত কে খুঁড়বে? আমাদের আগে যে এখানে এসেছিল সেই খুঁড়েছে। এই মাটির গর্তই সেই হীরের খনির মুখ, বুঝলে?
এখানেই আগে যারা এসেছিল তারা মাটি খুঁড়ে হীরের খনির সন্ধান চালিয়েছে এখানে। চলো চলো, এর মধ্যে ঢুকে পড়ি। এর মধ্যে কি এখন ঢোকা ঠিক হবে? এর মধ্যে হয়তো ভয়ঙ্কর কিছু বাসা বাঁধতে পারে। বহুদিন এভাবে পড়ে আছে এ গর্ত। আরে আমাদের সকলের কাছে বন্দুক আছে, এত ভয় কিসের? ঠিক তখনই আশপাশে নিবিড় জঙ্গলের মধ্যে থেকে ভেসে আসতে লাগলো খসখস করে অজস্র আওয়াজ। কিসের আওয়াজ? চারিদিক থেকেই আওয়াজটা ক্রমেই বেড়ে যাচ্ছে। আশপাশ একেবারে গভীর জঙ্গলের ঝোপঝাড় ঘেরা জায়গা। ওই ঝোপ থেকে কিছু যে তাদের দিকে এগিয়ে আসছে এটা সকলেই বুঝতে পারল। সর্দার বলল, আমার কাছে একটা রাইফেল আছে, ছোট। বলেই সর্দার সেই জায়গা ছেড়ে পালাতে লাগলো। সকলেই ভয়ার্ত হয়ে উঠেছে। সর্দারের লোক সর্দারের নির্দেশ মতো জঙ্গলের উত্তর দিশার দিকে ছুটতে গেলে সেই কিছুক্ষণ আগে দেখা লকলকে তৈলাক্ত সাপের মতো সরু সরু কিছু সর্দারের দলের সামনের লোকটিকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল। সেই সরু লকলকে জিনিসটা থেকে ক্লোরোফর্মের গন্ধটা নাকে আসছে, আর নাকে ঢুকলেই শরীর যেন কেমন নিস্তেজ হয়ে যায়, সমস্ত শক্তি হারিয়ে যায়, মাথা ঘোরে। আরো অনেক সরু সরু সেই তৈলাক্ত সাপের মতো জিনিসগুলো ঝোপ থেকে বেরিয়ে এলো। আরো একজন জওয়ানকে সেটা জড়িয়ে ধরলো। সবাই গুলি ছুড়ল সেই সাপের মতো জিনিসটার গায়ে, কিন্তু তাতে কিছুই হলো না। জওয়ানটাকেও মুহূর্তের মধ্যে ঝোপ থেকে আরো অনেকগুলো সরু সরু ওই সাপের মতো জিনিস এসে জড়িয়ে ঝোপের মধ্যে টেনে নিয়ে গেল। সর্দারের দলের লোকটাকে আবার সাপের মতো জড়িয়ে ধরা জিনিসটা অন্যদিকে জড়িয়ে টানলো। এলারসন তার দলকে দুভাগে ভাগ করে দুদিকে ছোটার নির্দেশ দিল। কিছুজন জওয়ানটার দিকে, আরো কিছু সর্দারের লোকটার দিকে এগিয়ে গেল ঝোপঝাড় ঠেলে। এলারসন, পেড্রো, এক্সারটন, হেলিক্স ছুটেছে জওয়ানটাকে যেদিকে টেনে নিয়ে গেছে সাপের মতো বস্তুটি, সেই দিকে ঝোপে। জওয়ানটা চেঁচাচ্ছে, তার আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে। সেই আওয়াজ লক্ষ্য করেই ওরা ছুটেছে। কিছুটা গিয়ে ওরা দেখতে পেল সামনে সেই আনারসের মতো একটা গাছ। এখানে সে গাছ অসংখ্য, একটার পাশে আরেকটা। আর এইরকম একটা গাছের মাথা থেকে ওই সাপের মতো জিনিসটা বেরিয়ে জওয়ানটাকে বেঁধে নিয়ে চলেছে তার দিকে। কিন্তু কি আশ্চর্য, ওই সাপের মতো জিনিসটা যত সে গাছটার দিকে এগোচ্ছে তত সেটা যেন ছোট হয়ে যাচ্ছে। মানে ওই সাপের মতো সরু জিনিসটা সংকুচিত প্রসারিত হতে পারে, ইলাস্টিক দড়ির মতো। জওয়ানটাকে ওই আনারসের গাছের কাছে নিয়ে গিয়ে সাপের মতো জিনিসটা আনারসের গাছের গা বেয়ে তার মাথার দিকে নিয়ে চলল। ওই গাছের মাথায় থাকা আরো এরকম সাপের মতো জিনিস জওয়ানটাকে বেঁধে ফেলল। হেলিক্স এলারসনের সঙ্গে এসেছিল। সে বলল, এটা দেখে যা বুঝেছি, এই আনারসের মতো দেখতে এগুলো এক একটা মাংসাশী গাছ। ওই সাপের মতো জিনিসগুলোর ঝুড়ি বা শাখার মতো বলতে পারো। ওর মাথায় আছে গাছটার মুখ, সেখানে সমস্ত প্রাণীকে টেনে নিয়ে যায় এই গাছ, তারপর তার মধ্যে পুড়ে খেয়ে ফেলে। এলারসনের দলে কয়েকজন বন্দুকধারী জওয়ান এসেছিল। তাদের গুলি ছোড়ার নির্দেশ দেওয়া হলো গাছটির উদ্দেশ্যে। সকলেই গুলির বর্ষণ করতে লাগলো সে গাছ এবং আশেপাশের গাছগুলোর ওপর। গুলিগুলো গাছের গায়ে ঝাঁঝরা হয়ে গেল, কিন্তু তবুও গাছটি একই রকম থাকলো। ওদিকে ততক্ষণে জওয়ানটাকে গাছের শাখাগুলো গাছটার মাথায় নিয়ে গেছে। তারপর সেগুলো জওয়ানটাকে মাথার উপরে কিসের মধ্যে ঢুকিয়ে নিল। জওয়ানটা শেষ একটা তীব্র চিৎকার তুলে গাছের মাথায় অদৃশ্য হয়ে গেল। হেলিক্স বলল, জওয়ানটাকে খেয়ে ফেললো গাছটা। এবার বুঝতে পারছি, তুমি সেদিন গাছের ডালে এই গাছের শাখাই দেখেছিলে। আমরা ঝোপঝাড় ঠেলে এগোতেই যে গাছের ডালে এই গাছের শাখা দেখেছিলাম, তার পিছনেই এই গাছটাকে দেখেছিলাম আমি। হ্যাঁ, হয়তো ওই সামনের গাছ থেকে বাঁদরটাকে ধরে গাছটি খেয়েছিল, কিন্তু মনে হয় সেটা ভালোভাবে হজম করতে পারেনি, তাই আমাদের দিকেই ছুঁড়ে মেরেছিল আধখাওয়া বাঁদরের দেহটা। এই শাখার আওয়াজ আমরা এই জঙ্গলে বহুবার পেয়েছি। এই জঙ্গল জুড়েই বোধহয় এই গাছ কোনো না কোনো জায়গাতে তো রয়েছে। বেবুনটাকেও বোধহয় ঝোপের আড়ালে এই গাছটাই ধরেছিল। কিন্তু হেলিক্স, আমি তো শুধু মাংসাশী গাছ মানে জানতাম ওই কীট পতঙ্গ উদ্ভিদগুলো। ওই যে পড়েছিলাম সূর্য শিশির, কলসপত্রী, ডায়নামো, এসব গাছ। ওর বাইরেও যে প্রাণী খাদক এমন গাছ আছে এ তো অজানা। হ্যাঁ, আমিও তো অবাক, কারণ এমন গাছের কথা আমিও পড়িনি। তবে পৃথিবীতে অনেক কিছুই আছে যা মানুষের অনেকটাই অজানা। এটাও হয়তো সেই গণ্ডির মধ্যেই পড়ে। তখনই হঠাৎ ক্লোরোফর্মের মতো গন্ধটা বেড়ে গেল চারিদিকে।
সবাই তাকিয়ে দেখল আশপাশের গাছগুলোর মাথায় সেই শাখাগুলো নড়াচড়া শুরু করেছে। সেগুলো আস্তে আস্তে বড় হয়ে এলারসনের দলের দিকে এগিয়ে আসছে, অসংখ্য শাখা চারিপাশ থেকে। হেলিক্স বলল, গাছগুলো জেগে উঠছে। এরা বোধহয় যখন জাগে তখন ওই ক্লোরোফর্মের গন্ধটা ছড়িয়ে দেয়, আর ওদের গায়ে ওই তৈলাক্ত শরীরে বোধহয় এই ক্লোরোফর্মের গন্ধের মতো কোনো না কোনো রাসায়নিক পদার্থ আছে, যাতে ওদের গা এমন চকচক করে। পালাও পালাও এলারসন, সকলে পালাও, না হলে শাখাগুলো আমাদের ধরে টেনে নিয়ে যাবে গাছের মাথায়, তারপর আমাদের খেয়ে ফেলবে। একসঙ্গে এতগুলো গাছের খিদে, আমরা ওদের সামনে একেবারে সুন্দর আর তুচ্ছ শিকার। এই কথা শুনে সকলেই যে পথে এসেছিল সে পথেই আবার দৌড় দিল। এলারসন, এক্সারটন, পেড্রো দৌড়তে লাগলো তাদের সামনে টর্চের আলো ফেলে, ঝোপঝাড় পেরিয়ে। পিছনে খসখস করে পাতার উপর আওয়াজ হতে লাগলো। লক লক করে সেই সাপের মতো অজস্র শাখা ওদের ধাওয়া করে এগিয়ে আসছে। কিন্তু তখন পিছনে তাকানোর সময় নেই। যদিও পিছন থেকে বাঁচাও বাঁচাও তীব্র স্বর ভেসে আসছে, কিন্তু ওরা কেউ থামলো না বা পিছনেও তাকালো না। সবাই বুঝতে পারলো তাদের দলের পিছনে থাকা লোকদের ওই শাখাগুলো জড়িয়ে ধরেছে, আর ওরাই বাঁচবার জন্য চিৎকার করছে। কিন্তু এখানে দাঁড়ানো মানে বিপদ বা নিজের জীবনহানি। ওরা দৌড়তে দৌড়তে যেখান থেকে দৌড় শুরু করেছিল সেখানে এসে দাঁড়ালো। যেদিকে এলারসনের বাকি লোক দৌড়েছিল সেখান থেকে বেরিয়ে এলো প্রিন্স জনসন, শুধু দুজন, কিন্তু ওদের মুখ ভয়ার্ত, ভয়াবহ। এলারসন পিছনে তাকিয়ে দেখলো তার সাথে কেবল 3 জন ফিরেছে, এক্সারটন, পেড্রো আর একজন সামরিক জওয়ান। কিন্তু জওয়ানটা খালি হাতে ফিরেছে, কোনো রকমে প্রাণ বাঁচিয়ে, মানে সে তার হাতের বন্দুক হারিয়ে ফেলেছে। তবুও সবার মনে আতঙ্ক আর ভয়ের ছাপ। সবাই যেন ভয়ঙ্কর কিছু দেখেছে চোখের সামনে। বাকি 2 জন ও প্রান্ত থেকে ফিরেছে, তারাও ভয় কাঁপছে। এলারসন খুব অবাক। জঙ্গলের জীবজন্তু সম্পর্কে জানতো হেলিক্স, সেও তো তাদের সাথেই দৌড়েছিল, কিন্তু ওই রাক্ষসে গাছ তাকেও ধরেছে, সে বেঁচে ফিরতে পারেনি। ফলে এখন নানা অসুবিধা। ও প্রান্ত থেকে ফিরেছে তার দলের 2 জন, কোনো জওয়ান ও প্রান্ত থেকে ফেরেনি। আর এদিকে ফিরেছে তাদের সাথে 1 জন জওয়ান, যার হাতে কোনো আগ্নেয়াস্ত্র নেই। উন্নত আগ্নেয়াস্ত্র জওয়ানদের কাছেই ছিল, আর সেটাই ছিল এ জঙ্গলে এলারসনের গোটা দলের এক আত্মরক্ষার বিরাট ভরসা। কিন্তু এখন সেটাও নেই। আর তারা সায়েন্টিস্ট, তারাও এই জওয়ানদের ওপর ভরসা করেই এই দুঃসাহসিক অভিযানে পাড়ি দিয়েছিল। ফলে তাদের হাতেও কোনো অস্ত্র নেই সেভাবে। ছোট ছোট বন্দুক আর ছোড়া আছে, কিন্তু তা দিয়ে এই বিশাল বিশাল গাছের সঙ্গে তারা কিভাবে লড়াই করবে? জন্তু হলেও এক কথা, কিন্তু এগুলো তো গাছ। এরা সবাই দেখেছে গুলি চালিয়েও ওই গাছকে কিচ্ছু করা যায়নি। তার শাখাগুলো সংকুচিত প্রসারিত হয়, গুলি লাগলে ছোট হয়ে যায় আর সরাতেই বড় হয়। গাছের গায়ে যেসব গুলি মারা হয়েছিল তাতেও গাছটার কোনো ক্ষতি হয়নি। এর অবশ্য কারণ আছে। কোনো নারকেল বা সুপুরি গাছের গায়ে যদি গুলির বন্যা বইয়ে দেওয়া হয়, তবে কি সেগুলোতে গাছের কোনো ক্ষতি হয়? কেবলমাত্র ফুটো হয়ে যায় গাছের গায়ে। কাটারি, ছোড়া এগুলো দিয়েও গাছের গায়ে আঘাত করলে শুধুমাত্র দাগই তৈরি হয়, কিন্তু গাছের কোনো মৃত্যু হয় না এতে। সুতরাং বন্দুক, গুলি, উন্নত আগ্নেয়াস্ত্র চালিয়েও এদের কিছু করা যাবে না। তার প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেছে চোখের সামনে। সর্দারও এই গাছের কবলে। তিনি এই জঙ্গলের সমস্ত রাস্তাঘাট জানতেন। কোন পথে গেলে জঙ্গল থেকে বেরোনো যাবে সব তার কাছে পাওয়া যেত। এখন সম্বল শুধু হাতের ম্যাপ, কম্পাসটাও দৌড়তে গিয়ে পড়ে গেছে। এলারসন তার সাথে উপস্থিত সকলকে নিজেদের অবস্থা বোঝালো। সে বলল, এখন এই জঙ্গলে আন্তাবড়ি চলে কোনো লাভ নেই। কোথায় কি লুকিয়ে আছে আমরা কিন্তু কিছুই জানি না। হয়তো চলতে গিয়ে ওই রাক্ষসের গাছের পাল্লায় আমরা আবার পড়তে পারি। এখন আমাদের এই জঙ্গল থেকে বেরোনোর কথা ভাবতে হবে। আর আমরা তখন জানি ওই সামনের বিরাট গর্তটাই হীরের খনির মুখ। ওখানেই চলো সবাই ঢুকে পড়ি। তাছাড়া আমরা তো এখানেই এসেছি, ওর মধ্যে থেকে আমরা বেরোবার পরিকল্পনা করব। সবাই সবার পিঠের ব্যাগ থেকে টর্চে ব্যাটারি ভরে নাও। এলারসন সেই জওয়ানটাকে ডেকে সেই জলের পিপেটা তার হাতে তুলে দিল। তখনই আশপাশের ঘেরা জঙ্গলে সেই চেনা খসখস শব্দ হলো জোরে জোরে। আশপাশের গাছপালা নড়ে উঠল। সেই গাছের শাখাগুলো আবার কি তবে ঝোপের মধ্যে থেকে বেরিয়ে আসবে? এসব ভাবার বা দেখার অবসর এখন নেই।
সবাই সেই বিরাট গর্তের মধ্যে ঢুকে পড়ল টর্চের আলো ফেলে, সকলের হাতেই ছোড়া বন্দুক। গর্তের ভিতর নিচ্ছিদ্র অন্ধকার, টর্চের আলো ফেলে এগোতে লাগলো ওরা 6টি প্রাণী। গর্তটা সোজা নয়, সুড়ঙ্গর মতো নিচে নেমে গেছে। সামনে টর্চের আলো ফেলতে বেশ কিছু বাদুড় উড়ে গেল মাথার উপরে। এতদিন পর তাদের যেন বিঘ্ন ঘটেছে মানুষের পদচারণায়। বেশ কিছু বাদুড় চামচিকে সকলের মাথার উপর দিয়ে ঘুরপাক খেয়ে পিছনে চলে গেল। এলারসন বলল, সবাই সাবধান। টর্চের আলোয় সুড়ঙ্গের বালি, কাকড়, ধুলোয় ভরা মেঝেতে একটা কাঁকড়া বিছে দেখা গেল, একেবারে এলারসনের পায়ের কাছে। এক্সারটন তার পায়ের বুট কাঁকড়া বিছেটার ওপর ফেলে চেপে পিষে মেরে ফেলল। ওরা সাবধানে ভিতরে এগোতে লাগলো। সুড়ঙ্গের গায়ে স্পষ্ট কাইতি, হাতুড়ি, শাবলের দাগ রয়েছে। এই সুড়ঙ্গ ভেঙে তৈরি করা হয়েছে। সবাই এগিয়ে চলল। এখানে সকলের কথা প্রতিধ্বনিত হচ্ছে। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে জায়গাটা একেবারেই ফাঁকা। এলারসন বলল, এ পথ যেখানে শেষ হয়েছে আমরা একদম সেখানে গিয়ে থামবো, সুতরাং সবাই পা চালাও। সেই নিচ্ছিদ্র অন্ধকারকে সঙ্গী করে এলারসন তার দলের সঙ্গে ক্রমশ এমন এক জায়গায় উপস্থিত হলো যেখানে গুহার সুড়ঙ্গ খুব সরু হয়ে গেছে। এতক্ষণ ওরা পাশাপাশি চলছিল, কিন্তু এবার ওরা একের পর এক চলতে লাগলো। ক্রমশ সুড়ঙ্গ এমন এক জায়গায় এসে শেষ হলো, এখানে সামনে আর রাস্তা নেই। সামনের মাটি কোপানো। আর ওটা কি? কোপানো মাটির একপাশে দেখা গেল একটা নর কঙ্কাল, বহু পুরনো কঙ্কালটা। আর তার পাশেই ওই কোপানো মাটির একদিকে পড়ে রয়েছে একটি কোদাল। কোদালটায় জং ধরে গেছে। বোঝা যায় কোদালটা এখানে থাকতে থাকতে পুরনো হয়েছে এবং তাতে জং ধরে গেছে পুরোপুরি। কোপানো মাটির ওপরেও পুরো ধুলো জমেছে। চারিপাশে সেখানে টর্চের আলো ঘোরাতে লাগলো এলারসন। এ জায়গায় সুড়ঙ্গ একটু চওড়া। এর থেকে বোঝা যায় এখানে জায়গাটাকে চারিদিক থেকে কেটে আরো কিছুটা বড় করা হয়েছে, হয়তো কাজের সুবিধার্থে। সবাই ভাবলো ওই কোপানো মাটির নিচেই হয়তো আছে হীরের রাশি। এটাই যারা এখানে আগে এসেছিল তারা খুঁজে পায়। এই জায়গাটা কুরুল কাইতি দিয়ে বড় করেছে সেখানে থাকার এবং সেখান থেকে মাটি কুপিয়ে হীরের খনির মুখটাকে বের করার জন্য। এক্সারটন বলল, এলারসন, কঙ্কালটার নিচে কিছু একটা আছে। এলারসন আর এক্সারটন দুজনে মিলে কঙ্কালটাকে ঠেলে সরাতেই তার পিছনে পাওয়া গেল একটা ব্যাগ। এটা একটা পিট ব্যাগ। তার দড়িগুলো এতদিনে পচে গেছে। কঙ্কালটাকে সরানো মাত্রই তার পিছনের পিঠ থেকে ব্যাগটা খসে আলাদা হয়ে গেল। কঙ্কালটাকে সামনে থেকে কেউ মেরেছে, তাই এটা চিত হয়ে মাটিতে পড়েছে। আর এর পিঠে বাঁধা ব্যাগটা কঙ্কালের পিছনে চাপা পড়েছে। কঙ্কালটাকে সরাতেই তার পিঠের ব্যাগটা ছিঁড়ে কঙ্কালের পিঠ থেকে আলাদা হয়ে গেল। ব্যাগের দড়ি ছিঁড়ে গেছে। ব্যাগটা হাতে নিয়ে এলারসন সেটা খুলে ওর মধ্যে টর্চ ফেলতেই ঝকমক আলোতে চকচক করে উঠল সব। চোখ একেবারে ধাঁধিয়ে গেল সেই চকমক জেল্লায়। বুঝতে অসুবিধা হলো না ওর মধ্যে জড়ো করা রয়েছে অনেক হিরে। এলারসন বলল, তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই লোকটি প্রথম এখানে এসে হীরের খনি আবিষ্কার করেছিল। এই সুড়ঙ্গের এবং এর লোকের বানানো। হয়তো এর সাথে আরো অনেকেই ছিল যে বা যারা হয়তো একে এখানে খুন করে রেখে পালিয়েছে। আর আমার বিশ্বাস একে তারা এখানে মেরে পালিয়েছে, তারাও বেঁচে ফিরতে পারেনি এখান থেকে। কিন্তু এলারসন, একে কেন মারা হলো? হয়তো এই খনির লোভে। যে বা যারা এখানে এসেছিল এদের মধ্যে হয়তো বচসা বেঁধেছিল এই হীরের খনি নিয়ে, আর এই জন্য এরা মারপিট করে একে অপরের সঙ্গে শেষমেশ একে এখানে ফেলে মেরেই চলে যায়। আমার মনে হয় এই বোধহয় সেই দলের প্রধান ছিল। তার দলের লোভী লোক একেই আগে মেরেছে। লোকটার পিঠের ব্যাগ থেকে আর কিছু পাওয়া গেল না তেমন, শুধু একটা ওয়াটার বটল আর কিছু পোশাক। পোশাকগুলো ছিঁড়ে গেছে নোংরা হয়ে, আর ওয়াটার বটলে জল তেমন নেই। তবে জলটা একেবারে কালো আর নোংরা হয়ে গেছে। এটা অবশ্য হওয়া স্বাভাবিক। কতদিন ধরে ওয়াটার বটলটা এখানে পড়ে আছে। চলো চলো, সবাই কাইতি, শাবল, কুরুল যা পাচ্ছ হাতে তুলে নাও। এই জায়গাটার মাটি কাটতে থাকো। এর নিচেই হীরের খনি রয়েছে। সবাই সেই নির্দেশ মতো মাটি কোপাতে শুরু করলো। একসাথে মাটির ওপর চলতে থাকলো একাধিক শাবল, কুরুল, কাঁইতির শব্দ। বেশ কিছুটা কোপানোর পর ঠং ঠং করে শব্দ ভেসে এলো কোপানো মাটির তলা থেকে। সকলে কোপানো মাটির খণ্ডগুলো সরাতে লাগলো। তারপর নিচের থেকে বেরিয়ে এলো রাশি রাশি হীরের ঝলকানি। সকলের মুখেই হাসি।
তাদের এই অভিযান সফল, তারা হীরের মুখ দেখতে পেয়েছে। কিন্তু দলের অনেক লোককে এই অভিযানে চিরতরে তারা হারিয়েছে, তাই দুঃখ একটা রয়ে গেছে। এলারসন সকলকে পিঠের ব্যাগে এই হীরে যতটা সম্ভব নেওয়া যায় নিয়ে নেবার নির্দেশ দিল। সকলেই পিঠের ব্যাগ পিঠ থেকে নামিয়ে হীরে ভর্তি করতে লাগলো ব্যাগে। সবাই এই কাজই করছিল, আর তাদের সাথে আসা একটা জওয়ান দাঁড়িয়েছিল পিছনে কাইতি হাতে। তাকে যে পথে সবাই এসেছে এই খনিতে সেই দিকে তাকিয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল। সে সেদিকেই তাকিয়েছিল। সুড়ঙ্গে আসার পথের মুখের দিকে চেয়ে হঠাৎ কাইতিটা জওয়ানের হাত থেকে পড়ে গেল, আর সে চেঁচাতে লাগলো, কি হলো, কি হলো বলে সকলেই হীরের খনির মধ্যে থেকে জওয়ানের দিকে চাইল। সকলে দেখল জওয়ানের গায়ের ওপর থেকে জাল ছড়াচ্ছে একটা বৃহৎ মাকড়সা। কি ভীষণ বড়! দুটো সাইকেল চাকা যদি একসাথে নিয়ে একটা চাকা বানানো হয় তবে সেই চাকাটা দেখতে যেমন লাগবে, এই মাকড়সার দেহটাও তেমন। সারা গা বাদামি আর লোমশ, পাগুলো যেন লোহার বড় বড় রডের মতো। সকলেই মাথার উপর টর্চের আলো ফেলে দেখতে লাগলো প্রকাণ্ড এক বাসা সুড়ঙ্গের মাথার উপরটাতে। শুয়োপোকা যেমন গুটি বাঁধে দেওয়ালে, এও দেখতে কতকটা তেমনই, তবে অনেক বড়। আবার ওই বাসার মধ্যে একটা বিরাট গর্ত। সেটা যে এই মাকড়সার বাসায় ঢোকার আর বেরোবার, সেটা কারোর বুঝতে অসুবিধা হলো না। এক্সারটন বলল, এই সেই পৃথিবীর সবচেয়ে বড় মাকড়সা, গলিয়াত স্পাইডার। একেই পাখি খেকো মাকড়সা বলে। এই হীরের খনিটা দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে আছে, আর গুহার মতো হবার জন্য এখানে বাসা বেঁধেছে নির্বিঘ্নে। ওদিকে জওয়ানের মুখের চিৎকার থেমে গেছে, কারণ তার সারা শরীর এই মাকড়সার জালে একেবারে ভরে গেছে। জওয়ানের মাথা, মুখ, চোখ সব ঢেকে গেছে মাকড়সার ছড়ানো জালে। এবার মাকড়সাটা ছড়ানো জালটা টেনে জওয়ানটাকে ওপরে তুলছে। এলারসন তার ব্যাগ থেকে বন্দুকটা বের করে মাকড়সার দিকে তাক করে 4-5টা গুলি পর পর চালিয়ে দিল। দলের অন্যান্য লোকও কাইতি শাবল ছুঁড়ে মারল মাকড়সার টানার দড়ির মতো জালের দিকে। জালের দড়ি কেটে গেল। জওয়ানটা মাটিতে লুটিয়ে পড়ল প্রায় 7 ফুট ওপর থেকে। এখনো বোধ হয় বেঁচে আছে জওয়ানটা, কিন্তু ওর মাথা মুখ জুড়ে থাকা এই সাদা জাল এক্ষুনি কাটতে হবে, তা না হলে জওয়ান দম বন্ধ হয়ে মরবে। সবুজ একটা পদার্থ সুড়ঙ্গের ওপর থেকে নিচে ছড়ালো। মাকড়সাটা এবার আস্তে আস্তে আবার নাড়াচাড়া করে উঠল। গুলি খেয়ে সেটা সুড়ঙ্গের ওপরের দেওয়ালে সেঁটে গিয়েছিল। সকলেই ভেবেছিল বোধহয় সেটা মরে গেছে, কিন্তু হট করে আবার নাড়াচাড়াতে সকলের মনে একটা ভয়ের উদয় হলো। সকলের আশঙ্কা সত্যি হলো। গুলিগুলো মাকড়সার মাথায় লাগেনি, লেগেছে তার পাশে। আসলে অন্ধকারে গুলি আন্দাজের ওপর চালানো হয়েছে। যেখানে মাকড়সাটা আছে সেখানে লক্ষ্য করে। হাতের টর্চ কেঁপে কেঁপে উঠেছিল, ফলে গুহার ছাদে প্রতিফলিত আলো কাঁপছিল। তাই গুলি ঠিক মতো মাকড়সাটার গায়ে লাগেনি। ওটা আবার নেমে আসছে। মাকড়সার শুধু একটা চোখে গুলি লেগেছে, আর সেখান থেকেই এই সবুজ পদার্থ নির্গত হচ্ছে। মাকড়সাটা যত সুড়ঙ্গের দেওয়াল থেকে ওদের দিকে নামতে লাগলো, তত যেন ওটা বড় হতে লাগলো। সকলের হাতের কাছে যা ছিল সেই আলো অন্ধকারে মাকড়সাটার দিকে ছুঁড়ে মারলো। সেগুলো মাকড়সার গায়ে লাগলো কিনা বোঝা গেল না, কারণ ততক্ষণে সবার টর্চের আলো সেখান থেকে সরে সুড়ঙ্গের মুখে পড়েছে, যেখান দিয়ে তাদেরকে বেরোতে হবে। সবার একটাই চিন্তা, পালানোর। সবাই সামনে আলো ফেলে সেদিকে ছুটে গেল। যে যতটুকু হীরা সংগ্রহ করতে পেরেছিল তাই নিয়ে সমস্ত ব্যাগ পিঠে করে সুড়ঙ্গে আসার পথ দিয়ে ছুটতে লাগলো সামনে। এলারসন তার হীরে সংগ্রহ করা ব্যাগটা দ্রুত পিঠে বেঁধে ছুটল। পিছনে দুর্ভেদ্য অন্ধকার। সেই জওয়ানটা কয়েকবার ছটফট করে নিস্তেজ হয়ে গেল। বোঝা গেল তার গায়ে জড়ানো মাকড়সার জাল তার প্রাণ দম বন্ধ করে নিয়ে নিল। সকলেই সামনে ছুটে চলল। পিছনে দুর্ভেদ্য অন্ধকারে খসখস আওয়াজ হতে লাগলো। বোঝা গেল কিছু একটা তাদের পিছু নিয়েছে, আর সেটা যে ওই মাকড়সা। আর খসখস আওয়াজটা তার এগিয়ে আসা পায়ের ঘর্ষণ, এটা বলে দিতে হয় না। কিন্তু পিছনে ফিরে সেদিকে তাকানোর জো নেই কারণ। একদম পিছনে ছিল সেই ফুজি উপজাতির লোকটা। হঠাৎ তার আর্তচিৎকার শোনা গেল। সকলে একটু থমকে থেমে পিছনে তাকিয়ে দেখল সেই বিরাট মাকড়সা ওই উপজাতির লোকটাকে ধরে জাল ছড়িয়ে তাকে আবদ্ধ করছে। শরীরে জালের প্রলেপ পড়ছে মোটা হয়ে। বোঝা গেল কিছুক্ষণ পর ওই লোকটা মাকড়সার শিকারে পরিণত হবে। এলারসন বলল,
পালাও পালাও সবাই, জোরে জোরে ছোট। ছুটতে ছুটতে ওরা সুড়ঙ্গের মুখে পৌঁছালো। সকলেই হাঁপিয়ে গেছে। না, আর পিছনে আওয়াজ নেই, আর হবেও না, কারণ মাকড়সা তার খাদ্য পেয়ে গেছে, দুটো তরতাজা মানুষের মাংস। এখন ওই মাংসে ওর বেশ কিছুদিন চলে যাবে। তবুও এলারসন কোনো ঝুঁকি নিতে চাইল না। সে সুড়ঙ্গের মুখে যত কোপানো মাটি ছিল সব জড়ো করলো, সব সুড়ঙ্গের মুখের মধ্যে ফেলে সুড়ঙ্গর মুখটা ভরাট করে দিল। সেই সাথে সে বলল, এই লোভী হীরের গুহা অভিশপ্ত। এই অশুভ গুহা আমাদের দলের লোকেদেরও প্রাণ নিল, এর আগেও যারা এসেছে তাদেরও প্রাণ নিয়েছে। এলারসন আবার বলল, তাহলে গুহার মধ্যে ওই যে নরকঙ্কাল আমরা পেয়েছিলাম, হয়তো তাকে এই মাকড়সাই খেয়েছিল। আর এই সব লোক এটা দেখেই হয়তো এই গুহা ছেড়ে পালিয়েছে। ওই মাকড়সাটা আমার মনে হয় এক্ষুনি জক হয়ে রয়েছে। শুনেছি জকরা নানা রকম রূপে সম্পত্তি পাহারা দেয়। সে তার থাকার জায়গায় কোনো মানুষকেই প্রবেশ করতে দেয় না। আমরা বড় জোর বেঁচে গেছি। আর এই সুড়ঙ্গটা যারা খুঁড়েছিল তাদের খোঁড়া পথ হয়তো এই মাকড়সার বাসস্থানের সাথে মিশে গিয়েছিল। এই সুড়ঙ্গের আরেকটি মুখ আছে, তবে সেটা এই মাকড়সার বানানো। তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, মাকড়সার বাসাটা ট্রান্সপারেন্ট ছিল এবং বাসার চারিদিকে একটা গর্তের রেখা মানে দাগ দেখতে পেয়েছিলাম। মানে মাকড়সার বাসাটা সুড়ঙ্গের মাথার ছাদে একটা বৃত্তের মধ্যে বসানো ছিল। এই মাকড়সাটা সেই বাসার ওপর দিয়ে নিজের থাকার সুড়ঙ্গ বানিয়েছিল। আর আমাদের আগে যারা এসেছিল তারা মাটি খুঁড়তে খুঁড়তে সে বাসা হয়তো খেয়াল করেনি। এদিকে মানুষের মাংসের গন্ধে মাকড়সাটা বাসার তল দিয়েও বেরোনোর রাস্তা করে, আর সেখান দিয়ে নেমে এসে যারা হীরের খনির মধ্যে ঢুকেছিল তাদের ওপর আক্রমণ চালায়। তার মানে এই সুড়ঙ্গ বন্ধ করেও কিন্তু আমরা বেঁচে যাইনি বা নিরাপদ হইনি। মাকড়সা তার বাসায় ঢুকে বাসার ওপর দিয়ে তার তৈরি সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে আসতে পারে, কিন্তু এখন কথা হচ্ছে সে সুড়ঙ্গের মুখ কত দূরে আছে তার উপরেই আমাদের ভয়ের আশঙ্কা নির্ভর করছে। যদি দূরে থাকে তবে ওর আমাদের পিছনে ধাওয়া করতে সময় লাগবে। তবুও আমাদের হাতে অস্ত্র নেই, আর আমরা এখনো বিপদের জায়গাতেই আছি। সেই ভয়াবহ মাংসাশী গাছ কোথায় রয়েছে, কোথা দিয়ে আমরা জঙ্গল নিরাপদে বের হতে পারবো কিচ্ছু বুঝতে পারছি না। তাই আমাদের থেমে থাকলে চলবে না, খুঁজতে হবে পথের দিশা, এগোতে হবে সামনে, ভয়কে বুকে নিয়েই। সবাই ভগবানকে স্মরণ করো। আমাদের সঙ্গে সর্দার থাকলে কতই না ভালো হতো, এই জঙ্গল থেকে অন্তত বেরোনোর পথটা পেতাম। কিন্তু ওই রাক্ষসে গাছ তাকে ধরে নিজের ক্ষুধা মিটিয়েছে। চলো সবাই এগিয়ে চলি ভগবানের নাম নিয়ে। আমাদের হাতের কুড়ুল, কাইতি, শাবল সব ওই সুড়ঙ্গে থেকে গেছে মাকড়সাটাকে মারতে গিয়ে। বন্দুক আমার কাছে আছে, আর তার মধ্যে রয়েছে মাত্র 2টো গুলি। আমার কাছে একটা রাইফেল আছে ছোট, তাতে গুলির সংখ্যা মাত্র 30। আর কার কাছে কি আছে সব তোমরা সেগুলো বের করে হাতের মুঠোয় ধরো। এলারসনের নির্দেশে সকলেই ব্যাগ খুলল। পেড্রো একটা বড় শোট বের করলো, প্রিন্স বের করলো একটা চাকু। উপজাতির অন্য লোকটা তার তীর ধনুক কাঁধে করে এগোতে লাগলো। ওরা আবার ঘন জঙ্গলে ঢুকে গেল। এবার জঙ্গল থেকে বেরোনোর পালা। এলারসন বলল, তোমাদের সবার ব্যাগে হীরের খনি থেকে পাওয়া হিরে রয়েছে তো? এই কথায় সবাই মাথা নাড়ল। এলারসনের পিঠের ব্যাগেও যথেষ্ট হিরে আছে। আসলে দেশে ফিরে সমস্ত হিরে এক করে এর ওপর গবেষণা চালাতে হবে। এ হিরে কত বছরের পুরনো সে সম্বন্ধে একটা ধারণা করতে হবে। হীরের গঠন এবং তার মধ্যে উপাদানের মিশ্রণ এসব দেখেই বোঝা যায়। গভীর গবেষণার প্রয়োজন। আসলে প্রতিটি অভিযান শেষে অভিযান থেকে প্রাপ্তি জিনিসগুলো নিয়ে গবেষণা চালিয়ে একটা প্রবন্ধ বা আর্টিকেল লিখতে হয়। এটাই এলারসনের ডিসকভারি টিমের কাজ, যার মধ্যে অভিযানের দিনক্ষণ স্থান পায়। তাই এই হীরের বিষয়ে জানা, কিন্তু এখন এর থেকেও বেশি জানতে হবে জঙ্গল থেকে বেরোনোর সঠিক পথটা, সঠিক দিশাটা। ওরা সবাই চারিদিকে তাকাতে তাকাতে ততক্ষণ বেশ কিছুটা এগিয়েছে। হঠাৎ জঙ্গলের পূর্ব সীমানায় অবস্থিত ঝোপঝাড় নড়ে উঠল, আর সেদিক থেকে সেই ক্লোরোফর্মের গন্ধটা ভেসে এসে সকলের নাকে লাগলো। তবে কি আবার কোনো বিপদ আসতে চলেছে? আর এর থেকে কি তারা বেরোতে পারবে? জঙ্গলের পূর্ব সীমা থেকে বেরিয়ে এলো 3টি সেই পরিচিত গাছের শাখা। লক লক করে সেগুলো মাথা উঁচিয়ে এগোতে লাগলো। তৈলাক্ত পিচ্ছিল শাখাগুলো
যত কাছে এগিয়ে আসতে লাগলো তত ক্লোরোফর্মের মতো গন্ধটা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠল। এলারসন তার দলের লোকেদের সঙ্গে জঙ্গলের ঝোপঝাড় পেরিয়ে দিক বিদিক শূন্য হয়ে দৌড়তে লাগলো। ঝোপঝাড়ের ভিতর থেকে চারিদিক থেকে হিস হিস করে সেই আওয়াজটা হয়ে চলল। আর সাথে সাথেই এলারসনের দলের লোকদের দুপাশ দিয়ে অজস্র ওই সাপের মতো শাখা পেঁচিয়ে ধরলো আষ্টে পৃষ্ঠে। পেড্রো, এক্সাটন, জনসন, প্রিন্স সকলকেই এক এক করে ধরে নিয়েছে ওই শাখাগুলো। ওগুলো সব ঝোপঝাড় থেকে বেরিয়ে আবার সেই দিকেই ওদেরকে নিয়ে যাচ্ছে। হাতে কোনো অস্ত্র নেই, তাই এখানে দাঁড়ানো মানেই স্বয়ং মৃত্যুকে আমন্ত্রণ জানানো। এলারসন আর না থেমে দৌড়লো সামনে। শুধু তার পিছনে সেই উপজাতির লোকটা যে তীর ধনুক নিয়ে চারিদিকে দেখতে দেখতে ছুটছে। এলারসনের মনে দুঃখ। একে একে তার দলের সমস্ত লোক ওই মাংসাশী গাছের কবলে পড়ল। এবার কি তবে তার পালা? মনের মধ্যে ভয় আশঙ্কা নিয়ে ছুটে চলেছে এলারসন, কিন্তু কোন দিকে, কোথায়? দিগ্ভ্রান্ত হয়েছে সে। শুধু ছুটে চলা নিরাপদ আশ্রয়। চলার পথে একেবারে সামনে সেই আনারসের মতো একটা গাছ মুখোমুখি পড়ল। গাছটার মাথা থেকে সরু সরু শাখাগুলো নেমে এসে একবারে পেট পা জড়িয়ে ধরলো এলারসনে। তবে কি এইবার তার শেষ? এই মাদাগাস্কারে তার অভিযানের সাথে সেও হারিয়ে গেল? শাখাগুলো ধরে টেনে এনে এলারসনকে শূন্যে তুলে নিয়েছে। আর আর ওই যে সেই উপজাতির লোকটা একটা তীর মারলো গাছটার একটা শাখায়, কিন্তু শাখাটার গায়ে তীরটা লাগলো না। লক্ষ্যভ্রষ্ট তীর। উপজাতি লোকটার দিকেও গাছটির 3টি শাখা সাপের মতো এঁকে বেঁকে এগোচ্ছে। লোকটা পিছন ফিরে একটা ঝোপে ঢুকে গেল, কিন্তু এই শাখাগুলো সেই ঝোপে ঢুকে কিছুক্ষণের মধ্যে ঝোপ থেকে বের করে নিয়ে এলো লোকটাকে পেঁচিয়ে। তারপর তাকে সেই গাছের মাথায় নিয়ে যেতে থাকলো। উপজাতির লোকটা চেঁচাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর ওই চিৎকার পুরো মিলিয়ে গেল। এলারসন দেখলো গাছের শাখাগুলো গাছের মাথায় গিয়ে লোকটাকে ছেড়ে দিল, আর লোকটা মাথার মধ্যে পড়ে গেল ওপর থেকে। আর কিচ্ছু বোঝা গেল না। বেশ অনেকক্ষণ কেটে গেল, কিন্তু ওই লোকটাকে আর দেখা গেল না। স্পষ্ট বোঝা গেল লোকটাকে হয়তো খেয়ে ফেললো এই গাছ। এবার এলারসনকে জড়িয়ে থাকা শাখাগুলো এলারসনকে নিয়ে যেতে লাগলো ওই মাথায়, যেখানে একটু আগে উপজাতির লোকটা অদৃশ্য হলো। এলারসন কিছু ভাবতে পারছে না। তার নড়াচড়া করার ক্ষমতা কোথায় লোপ পেয়েছে। দেহটাও একটুখানি নাড়াতে পারলো না এলারসন। তার হাত দুটো ওই শাখাগুলো একেবারে শক্ত করে পেঁচিয়ে ধরেছে। হাত দুটো নাড়াবারও কোনো অবকাশ নেই। এ যেন একদম শিকলের বন্ধন। হয়তো গাছের ওই মাথায় গিয়ে সে বন্ধন মুক্ত হবে, আর তখন সেও এই পৃথিবী থেকে বিদায় নেবে। গাছটার মাথার দিকে গাছের সরু শাখা করে সে যত এগোতে লাগলো তত যেন সেই ক্লোরোফর্মের মতো গন্ধটা বেড়ে চলল। গাছের এই শাখাগুলো যেন গাছটার সুর, আর এগুলো থেকেই হিস হিস শব্দটা হচ্ছে এগুলোর নাড়াচাড়া থেকে। গাছের গায়ে গাছটাকে ঘিরে রয়েছে মোট 6টি পাতা। বড় বড় সে পাতাগুলো, সেগুলোর গায়ে বিরাট বিরাট কাঁটা। পাতাগুলো এতক্ষণ নির্জীবের মতো পড়েছিল, কিন্তু এখন যেন সেগুলো নাড়াচাড়া করতে লাগলো। পাতাগুলো নড়তে লাগলো। ওদিকে এলারসন ততক্ষণে গাছের মাথায় চলে গেছে। এইবার সে দেখতে পেল গাছের মাথায় কেমন একটা চেরা দাগ, প্রায় 6 ফুট লম্বা তো হবেই। এবার সেটা আস্তে আস্তে খুলে গেল, আর তার ভিতরেই দেখা গেল একটা তরল পদার্থ পুরো ভরে আছে। তার মধ্যে দিয়ে কেমন একটা ধোঁয়া উঠছে, আবার ওর মধ্যে বেশ কতগুলো কঙ্কাল ভাসছে। বুঝতে অসুবিধা হয় না, এই চেরা 6 ফুট দাগটা এই বিচিত্র রাক্ষসে গাছের মুখ, আর ওই তরলটা হচ্ছে গাছের পাচক রস, যেখানে সে সমস্ত শিকারকে ঢুকিয়ে পাচক রসে মিশ্রিত করে শিকারটাকে হজম করে। ওই হাড় কঙ্কালগুলো আগের শিকারের ছিবড়ে, ওগুলোকে হয়তো এই গাছ ফেলে দেবে এক সময় মুখ থেকে। মানুষের শরীরে নাইট্রোজেন বেশি থাকে। এই গাছ প্রচুর পরিমাণে নাইট্রোজেন সংগ্রহ করে শিকার থেকে, আর এর ওপরেই বেঁচে থাকে। হেলিক্স একবার তার কাছে এ বিষয়ে গল্প করেছিল যে কোনো মাংসাশী গাছের আহার হচ্ছে নাইট্রোজেন সম্পন্ন বস্তু। আরে আরে ওই তো একটা গাছের শাখা ওই চেরা মুখে ঢুকে তরলের ওপর ভাসমান কঙ্কালগুলো তরল থেকে তুলে ছুঁড়ে ফেললো বাইরে। গাছের কিছুটা সামনে সেই কঙ্কালগুলো পড়লো। এবার এলারসনের পালা। তাকে খেয়েও তার শরীরের হাড়গুলো এভাবেই গাছটি হয়তো ছুঁড়ে ফেলবে এক সময়। এখন ভাবনা চিন্তা সব দূর হয়ে গেছে, বোধ শক্তিও লোপ পাচ্ছে। আস্তে আস্তে এলারসনের চোখ বুজে আসছে। ওই মাথায়
চেরা মুখটা বেশ দুদিকে প্রসারিত হয়ে অনেকটা বড় হয়ে উঠল। সেখান থেকে ক্লোরোফর্মের মতো গন্ধটা এলারসনের নাকে ঢুকে তাকে নিস্তেজ করে দিচ্ছে। আর কিছুক্ষণের অপেক্ষা, এই পৃথিবীর ছবি তার চোখের সামনে থেকে দূরে চলে যাবে। পিঠে একটা ছুরি আছে, সেটাও যদি হাতে থাকতো কিছুটা লড়াই করা যেত, কিন্তু সেটা এখন সম্ভব নয়, কারণ এলারসনের শরীরের সাথে অনেক আগেই এই গাছের শাখা হাত দুটোকেও বেঁধে ফেলেছে। অনেক চেষ্টা করেও শাখার নিচে আটকে থাকা হাত দুটোকে এক চুলো বের করে আনতে পারেনি এলারসন। ওই যে সে আস্তে আস্তে চেরা মুখের সামনে চলেছে। আর মাত্র 4 হাত, 3 হাত, 2 হাত। দূরত্ব কমতে লাগলো। এলারসনের বুকের ধুকপুকানি তার কানে আসছে পরিষ্কার। আর কিছু করার নেই। ঠিক এই মুহূর্তে একটা গুলির শব্দ কোথা থেকে কানে ভেসে এলো এলারসনের। এই জঙ্গলে হঠাৎ এই মুহূর্তে গুলির শব্দ? তবে কি কোনো মানুষ এটা চালালো? বাঁচার আশা আছে তবে? গুলিটা একেবারে এলারসনকে পেঁচিয়ে থাকা শাখাটির গায়ে এসে লেগেছে। আরো পরপর অনেকগুলো সে শাখার গায়ে একেবারে অব্যর্থভাবে এসে লেগেছে। তাকে পেঁচিয়ে থাকা শাখাগুলো যেন হালকা হচ্ছে। হ্যাঁ, ঠিক তাই, হালকা হচ্ছে। শাখাগুলো হালকা হতেই এলারসন প্রায় 8-10 ফুট ওপর থেকে একটা ঝোপের ওপরে পড়ল। ঘাস পাতা থাকায় শরীরে তেমন কোনো আঘাত লাগলো না। সে কি বেঁচেছে? হিস হিস শব্দটি ওপর থেকে ভেসে আসছে। এলারসনের শরীরে কোনো জোর নেই। গাছের আষ্টে পৃষ্ঠে বাঁধার চাপ তার শরীরে, পেটে, বুকে বীভৎস ব্যথা যন্ত্রণা সৃষ্টি করেছে। চোখটা সামান্য খুলে সে দেখতে পেল দূর থেকে একটা বন্দুকধারী লোক তার দিকে ওপরের দিকে গুলি চালাতে চালাতে ছুটে আসছে। এই শেষ দেখা এলারসনের। তার চোখ বুজে গেল এবার। আস্তে আস্তে এলারসন চোখ খুলল। কিন্তু এ কি? এ তো মাথার উপর জঙ্গল নয়, এ তো মাথার উপরে লোহার মতো কিছু। লোহা দিয়ে তৈরি একটা বিরাট চাঁদোয়া। তবে কি এলারসন আর জঙ্গলে নেই? জঙ্গলে না থাকলে তবে কোথায় রয়েছে সে? হঠাৎ মুখের উপর একটা মানুষের মাথা ঝুঁকে পড়ল। এলারসন সেটা দেখেই চমকে চেঁচিয়ে উঠল। এলারসন উঠে বসল আর সেই মুখের সামনে ঝুঁকে পড়া মানুষটাকে দেখেই অবাক হয়ে গেল। মুখ থেকে তার বেরিয়ে এলো একটা বিস্ময়কর কথা। এ কি তুমি? লোকটা এলারসনকে একটা ফুটো দিয়ে সামনে একটা দিক নির্দেশ করলো। সেই ফুটো দিয়ে তাকাতেই এলারসন দেখতে পেল বেশ কিছুটা দূরে, তা প্রায় 100 হাত তো হবেই, সেই আনারসের মতো একটা গাছ। আর এলারসন যেখান থেকে সেটা দেখছে সেটা হলো একটা হেলিকপ্টারের চালক কেবিন। বেশ বড় সড়ো কেবিনটা। গাছের শাখা প্রশাখা ঘিরে আছে কেবিনটার চারিপাশে। কেবিনটা গাছের দুটো ডালে আটকে আছে। হেলিকপ্টারটাও বেশ পুরনো হয়ে গেছে। লোহার কেবিনের গায়ে জং ধরেছে, মরচে ছড়িয়ে আছে কেবিনের সর্বত্র। এলারসন সেই লোকটাকে বলল, তুমি যে বেঁচে আছো হেলিক্স, এই তো ভাবতেই পারিনি। তোমাকে তো ওই মাংসাশী গাছের শাখা জড়িয়ে তুলে নিয়েছিল উপরে। হ্যাঁ, একদমই ঠিক বলেছেন। কিন্তু হাতে ছিল একটা লেজার রাইফেল। একটা জওয়ানকে ওই গাছ টেনে নিয়ে গেলে তার হাত থেকে পড়ে যায়, সেটাই কুড়িয়ে হাতে রেখেছিলাম। সেটা চালিয়েই ওই মাংসাশী গাছের শাখার বন্ধন মুক্ত হয়ে আমি আর আপনাকে ওই একইভাবে এই রাইফেলের গুলি চালিয়ে গতকাল ওই শাখার বাঁধনের থেকে মুক্ত করি। তবে আপনি বেঁচে আছেন এটা বুঝতে পারিনি। যেভাবে আমাদের দলের ওপর ওই গাছ হামলা চালিয়েছিল তার থেকে বেরিয়ে আসা দুষ্কর হয়ে গেছিল। আমি দৌড়াতে দৌড়াতে এখানে এসে এই গাছের উপরে এই হেলিকপ্টারের কেবিনটা আটকে থাকতে দেখি। বেশ বড় সড়ো এই কেবিনটার মধ্যে 4-5 জন মানুষ অনায়াসে থাকতে পারে। আর এর পাশেই রয়েছে, দেখছেন তো, গাছের ডালপালা, বরগাছার ঝুড়ি। কেবিনের দরজা খুলে গেলেও ওইগুলো কি দরজার পাশে ছড়িয়ে দরজা ঢাকা দিয়ে এর মধ্যে আত্মগোপন করি। এর মধ্যে বেশ অনেক খাবার প্যাকিং করা পাই। সেই সব খাবার খেয়ে জীবন ধারণ করে রয়েছি। এখানে যেদিন উঠে আসি নিচ থেকে, সেদিন রাইফেলটি হঠাৎ মাটিতে পড়ে গিয়েছিল। সেটা নিতে নিচে নামতে গিয়ে দেখি হিসি শব্দে ওই দূরের আনারসের গাছের মাথা থেকে অনেকগুলো শাখা বেরিয়ে এসে নিচে ঘুরছে। বুঝলাম এই শাখাগুলো ভীষণ সংবেদনশীল। এরা যে কোনো কিছুর আওয়াজ শুনলেই সেদিকে ধাবিত হয়। মাটিতে রাইফেল পড়ার আওয়াজেই ওরা ছুটে এসেছে এদিকে। সেই থেকে চুপচাপ কোনো রকম আওয়াজ না করে এখানে রয়েছি, আর নিচে নামিনি।
শাখাগুলো নিচ থেকে চলে যেতে নিচে নেমে খুব সন্তর্পণে লাইফেলটা নিয়ে আসি। এখানে আত্মগোপন করেও ভয় থেকে দূরে যেতে পারেনি। গাছটাকে তারপর থেকে এখান দিয়ে লক্ষ্য করি। এই গাছটা রাতে সেভাবে নাড়াচাড়া করে না, দিনের বেলাতেই হিস হিস করে শাখাগুলো নাড়ায়। মানে দিনের বেলায় গাছটি জেগে ওঠে এবং খিদেতে শাখাগুলো নাড়ায়। দুদিন আগে একটা বিরাট ভল্লুককে গাছটা খেয়েছে। আমি নিজের চোখে দেখেছি, বাঁচাতে চাইনি। গাছের মাথাতেই আছে গাছটার মুখ, সেখান দিয়েই প্রাণীদের ধরে খেয়ে ফেলে গাছটি। গাছটার সামনে আমি ভয়ে যাইনি, কারণ গেলেই ও আমাকে ধরে ফেলত। এই গাছ নাইট্রোজেন সম্পন্ন বস্তুর অস্তিত্ব তীব্রভাবে পায়। ওর ওই শাখাগুলো গাছটার হাত এবং সুর, এগুলোই গন্ধ খোঁজে, শব্দ শুনে ধাবিত হয়, ভীষণ সংবেদনশীল। আর ওই বড় বড় পাতাগুলো গাছটার ছাউনির মতো। রাতে দেখেছি পাতাগুলো গাছের মাথায় উঠে গিয়ে মাথাটাকে চারিদিক থেকে ঘিরে ফেলে। তখন বুঝি গাছটার ঘুমের সময় হয়েছে। আর এই দেখুন, এই কেবিনে আমি একটা কম্পাস পেয়েছি। এটা এখনো ঠিকঠাক আছে। এখান থেকে বেরোবার দিশা আমরা এই কম্পাস থেকে পেয়ে যাব। আর আমার মনে হয় এই হেলিকপ্টার আমাদের আগে এখানে যারা এসেছিল তাদেরই ছিল, আর এরাই এখানে সেই হীরের খনিটা খুঁজে পেয়েছিল। কিন্তু সবাই ওই মাংসাশীর কবলে পড়ে মারা যায়। কেউ একজন বেঁচে ছিল সেই দল থেকে, আর ওই মাসুয়ালার সঙ্গে পরিচিত হয় এখানে, এবং জঙ্গলে ওই হীরের খনির বিষয়ে জানিয়ে যায় মাসুয়ালাকে। হয়তো মাসুয়ালাকে সেটা দেখাতে সে নিয়েও গিয়েছিল হীরের খনির জায়গায়, আর তার জন্য মাসুয়ালাও জানতে পেরেছিল এই গভীর জঙ্গলে কোথায় সেই হীরের খনি আছে। হয়তো সেখান থেকে ফেরার সময় ওই লোকটাকে ওই মাংসাশী গাছ আক্রমণ করে মেরে ফেলে, বা লোকটা এই গাছটার হাত থেকে বাঁচতে আত্মগোপন করে কোথাও, কিন্তু অনাহারে মারা যায়। আমরা জঙ্গলে যখন প্রথম ঢুকি মনে আছে, একটা ব্যাগ পেয়েছিলাম গাছের ডাল থেকে। সম্ভবত সেই ব্যাগ সেই লোকটার, যে মাসুয়ালাকে এই হীরের খনির সন্ধান দিয়ে গিয়েছিল। আর এটাও বুঝেছি ওই হীরের খনির আশেপাশে ঘেরা জঙ্গলেই এই মাংসাশী গাছ বেশি পরিমাণে রয়েছে। তাই ওখানে পৌঁছানোর মুখে আমাদের দলের উপর ওই গাছের আক্রমণ বেশি হয়েছিল, আর যার জন্য আমাদের দল ছত্রভঙ্গ হয়ে গিয়ে ওই মাংসাশীর কবলে পড়ে মারা যায়। আমি এই কেবিনে একটা ল্যাপটপ পেয়েছিলাম। সেটা ঠিক ছিল, তাতে যেটুকু চার্জ ছিল তা দিয়ে নেটে এই গাছ সম্পর্কে বিস্তারিতভাবে ওয়াকিবহাল হই আমি। এই গাছের তেমন নাম নেই, তবে এই গাছটিকে কেউ কেউ স্কেপটিক ট্রি বলে। এই গাছের সন্ধান বহু এ জঙ্গলে আসা মানুষের বিবরণে পাওয়া গিয়েছিল। এ গাছের ইতিহাস বহু পুরনো। গাছটিকে শয়তান গাছ বলেও অনেকে উল্লেখ করে। সত্যি এলারসন, ভাবতে পারছো আমাদের এই পৃথিবী কত বৈচিত্র্যময়? কোথায় যে সে তার বুকে কি লুকিয়ে রেখেছে কে জানে। আমরা এখানে না এলে এই গাছ যে সত্যি আছে এটা কি ভাবতে পারতাম? সবই তো বুঝলাম, কিন্তু এখান থেকে বেরোবো কিভাবে সেটা কি ভেবেছো? কম্পাস হয়তো আমাদের সঠিক দিশাই দেবে, কিন্তু সে পথে যেতে গিয়ে এই মাংসাশী দেখা মিলবে না, এটা তো জোর দিয়ে বলা যায় না। যদি আবার এই মাংসাশীর কবলে পড়ি? সেসব নিয়ে ভাববার কোনো তেমন কারণ নেই। আমরা খুব নিঃশব্দে সন্তর্পণে এই জায়গা থেকে বেরিয়ে যাব। ওই দেখো, দেখছো? হেলিক্স সেই কেবিনের একদিকে তার পিঠে থাকা ব্যাগ আর তার পাশে বেশ কিছু আগ্নেয়াস্ত্র রয়েছে সেটাই দেখালো। ওই আগ্নেয়াস্ত্রগুলো এর মধ্যে পেয়ে জড়ো করে রেখেছি, ওগুলোই এবার নিয়ে নেব। ওর মধ্যে দেখেছ দুটো কামানের মতো বন্দুক, ওগুলোকে তোফ বলে। এক একটার মধ্যে 5টা করে তোফ আছে, ওগুলো 2টো আছে। আমি দেখেছি দুটো বন্দুকের মধ্যে মোট 10টা তোফ আছে। ওগুলো এই গাছের গায়ে ঠিকঠাক চালাতে পারলে এই গাছ কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো ধূলিসাৎ হয়ে যাবে। আমাদের পথে যদি কোনো গাছ পড়ে তার উপর আমরা ওটাই প্রয়োগ করব। আমরা বাকি অস্ত্রগুলো সঙ্গে রাখব। তুমি এসে পড়েছ, এখন আমার জোর বেড়ে গেছে। আত্মবিশ্বাস আর মনে জোর রাখো, আমরা এখান থেকে বেরোবো আর বেঁচেই ফিরব। আগামীকাল আমরা সেই উদ্দেশ্যেই রওনা দেব। যাবার আগে ওই সামনে থাকা গাছটাকে আমরা উড়িয়ে দেব। এলারসন বলল, কত স্বপ্ন ছিল এখানে পাওয়া হিরে নিয়ে গবেষণা করব,
কিন্তু আমার ব্যাগ হারিয়ে ফেলেছি, যার মধ্যে ওই সুড়ঙ্গ থেকে পাওয়া সমস্ত হিরে ছিল। কিছুই হারাওনি। তোমায় উদ্ধার করে এখানে নিয়ে এসে তোমার ব্যাগ তোমার পিঠ থেকে খুলে আমি রেখে দিয়েছি এখানে। তোমার সব কিছু ঠিকঠাকই আছে। আর তাছাড়া আমরা তো একটাই ইউনিট, আমার ব্যাগেও পরীক্ষা করার মতো যথেষ্ট হিরে আছে। এই অভিযান আমরা ব্যর্থ হতে কিছুতেই দেব না। হেলিক্সের এই ধরনের কথা এলারসনকে উদ্দীপ্ত করল, তার মনোবলকে কয়েক গুণ বাড়িয়ে দিল। সে রাতের দিকে এলারসন আবার সেই হিসিস শব্দটি শুনতে পেল। সারা রাত ভয়ে আতঙ্কে সে জেগেই কাটিয়ে দিল, কিন্তু পাশে সে দেখল হেলিক্স নিশ্চিন্তে ঘুমোচ্ছে। কিছুটা সামনেই ভয়ঙ্কর কিছুর অস্তিত্ব রয়েছে, তার মাঝে নির্দ্বিধায় এত সুন্দর ঘুম কি করে সম্ভব? তাই সে রাত জেগেই কাটিয়ে দিল এলারসন। তার চোখে কোনো ঘুম এলো না, সে বসে থাকলো। কেন জানি না, তার মনে হলো কেবিনের ওই ফুটোর দিকে চেয়ে বসা যাক, গাছটি এখন কি করছে দেখা যাবে। সেই মতো এলারসন কেবিনের ফুটোতে চোখ রাখলো। সে দেখলো হেলিক্স ঠিক কথাই বলেছিল। গাছটার চারদিকে ছড়ানো বড় বড় পাতাগুলো এখন গাছের মাথায় উঠে মাথাটা ঢেকে রেখেছে, মানে গাছটা এখন ঘুমোচ্ছে। তবুও ভয় লাগে গাছটাকে দেখে। সারা গায়ে অমন বড় বড় কাঁটা সত্যি শিহরণ জাগায়। সেখানে বসে থাকতে থাকতে ঝিমুনি এসে যায় এলারসনের, এবং কখন জানি না এলারসন ঘুমিয়ে পড়ে। তার নিজের আর হুঁশ থাকে না। হেলিক্সের ডাকে সে চোখ খুলে তাকায়, তখন চারিদিকে আলো ফুটে গেছে, মানে পরের দিন হয়ে গেছে। এলারসন হেলিক্সের ডাকে উঠল। হেলিক্স ততক্ষণে নিজের পোশাকে ঢোকাচ্ছে বোমা আর পেটো। তোপটা ঠিক করে নিয়ে হাতে তুলে নিল। জামার বাদিকে রাখলো এনফিল্ড রাইফেল, অন্যদিকে গুজলো ম্যান লিখার, সাথে কিছু ছোট বড় ছোরা। ওই একই অস্ত্র এলারসনও তুলে নিল হাতে আর পোশাকের মধ্যে। সে শুধু ছুরি দুহাতের সাথে বেঁধে নিল হাতের পোশাকের নিচে, কারণ আবার যদি কখনো অস্ত্রহীন হতে হয় তবে এই হাতের ছোড়াই তাকে বাঁচাবে। সেই জন্য এই কাজ। হেলিক্স বলল, খুব সাবধান এলারসন, দেখে দেখে আস্তে আস্তে নামো। দুজনে নিচে নামলো খুব সন্তর্পণে। দূরে সেই মাংসাশী গাছ আবার স্বাভাবিক হয়ে গেছে, তার পাতা গাছের চারিদিকে নেমে গেছে। শাখা প্রশাখাগুলো মাথার ওপর ছড়িয়ে রয়েছে কেমন যেন নিস্তেজ হয়ে। একটা জিনিস দেখবে এলারসন, তোমার হাতের তোফটা ওইদিকে তাক করে রাখো। তারপর সামনে ঝোপ থেকে একটা পাথর কুড়িয়ে সেই গাছটার দিকে ছুড়লো এলারসন, আর ছুটতেই সে গাছের ওপরে সেই নিস্তেজ হয়ে থাকা শাখাগুলো কিলবিল করে সাপের মতো মাথা থেকে নেমে এলো। সেগুলো সেই মাটিতে পড়া পাথরের কাছে এসে ঘোরাঘুরি করলো এদিক থেকে সেদিকে। হেলিক্স এলারসনের কানে ফিসফিস করে বলল, দেখলে তো কেমন সংবেদনশীল। এখন ওটা খুঁজছে কিসের এই আওয়াজ। নাও, তুমি তোমার তোফ গাছের দিকে তাক করো, আমিও করলাম। তারপর হেলিক্স বলে উঠল, ফায়ার! আর সাথে সাথেই তাদের তোপ আঁচড়ে পড়লো সে গাছের গায়ে বিকট শব্দ। চারিদিক ধোঁয়ায় ভরে গেল। ধোঁয়া কিছুক্ষণ পর সরেও গেল। এলারসন হেলিক্স দুজনেই দেখলো সেইখানে সেই গাছ সহ আরো অনেকগুলো গাছ উড়ে গেছে তোপে। জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে। হেলিক্স বলল, চলো, কম্পাস আমাদের এইদিকে নির্দেশ করছে। এদিক দিয়ে গেলেই আমরা এই জঙ্গল থেকে বেরোতে পারবো। ওরা দুজনে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে হঠাৎ এলারসনকে কি যেন একটা ওপরে তুলে নিল তার পা পেঁচিয়ে। এলারসন উল্টো হয়ে ঝুলতে লাগলো উঁচু থেকে। হেলিক্স ওপরে চাইলো। সে দেখলো সেই মাংসাশী গাছের একটা শাখা এলারসনকে কাছেই থাকা একটা গাছ থেকে বেরিয়ে তাকে তুলে নিয়েছে শূন্যে। আসলে তারা চারিদিক ভালো করে না দেখেই পালাচ্ছিল। পথেই পড়ে গিয়েছিল সেই ভয়াবহ একটা মাংসাশী বৃক্ষ, যেটা তারা আগে খেয়াল করেনি, আর সেটাই পিছন থেকে তার শাখা বাড়িয়ে এলারসনকে ধরেছে। এলারসন বাঁচাও বাঁচাও বলতে লাগলো। হেলিক্স দেখলো সে গাছের মাথা থেকে আরো 3টি শাখা হেলিক্সের দিকেও এগোচ্ছে, তাকে আষ্টে পৃষ্ঠে বাঁধার জন্য। হেলিক্স আর দেরি করলো না, চালিয়ে দিল তার তোপ সেই গাছের গুড়ি লক্ষ্য করে। বিকট শব্দ। এলারসন প্রায় 10 ফুট দূরে গিয়ে ছিটকে পড়লো। হেলিক্স দৌড়ে গেল সেখানে। এলারসনের চোখে মুখে জল দিল। এলারসন চোখ খুলল। এখন কেমন বোধ করছো? ছুটতে পারবে তো? এটা কিন্তু গভীর জঙ্গল, আমরা এখনো বিপদ মুক্ত হইনি। ছুটে চলো। অনেক ধন্যবাদ হেলিক্স, তুমি আমাকে দুবার বাঁচালে।
ওরা ছুটতে লাগলো। কম্পাস বলছে আর সোজা 30 কিলোমিটার দূরেই রয়েছে জঙ্গলের কিনারা, মানে এখান থেকে মুক্তি। ওরা দৌড়তে লাগলো সেই দিকে, কোথাও না থেমে। ওই যে জঙ্গলের গাছপালা সরে যাচ্ছে, জঙ্গল ঝোপঝাড় সব কমে আসছে। আস্তে আস্তে জঙ্গলে আলো প্রবেশ করছে। এতক্ষণ জঙ্গলের জমাট বাঁধা অন্ধকারটাও ক্রমশ কমে আসছে। জঙ্গল পাতলা হচ্ছে, আশার আলো তাহলে আছে। ঠিক তখনই হেলিক্স হট করে হুমড়ি খেয়ে পড়ল। সে দেখলো মাটিতে পড়ে রয়েছে এক্সার্টন। তার সারা শরীরে রয়েছে ড্রাইভার অ্যানট, প্রায় কয়েক লক্ষ, যেগুলো এক্সার্টনের সারা শরীর খুবলে খুবলে খাচ্ছে। হেলিক্স এক্সার্টনের কাছেই পড়েছিল, সুতরাং মাংসের গন্ধ পেয়ে সেই পিঁপড়েগুলো দল বেঁধে এক্সার্টনের শরীর ছেড়ে হেলিক্সের দেহে উঠতে লাগলো। মিনিটের মধ্যে সেগুলো হেলিক্সের সারা শরীরকে নিজেদের সংখ্যা দিয়ে ঢেকে দিল। আর কিচ্ছু করার নেই, যন্ত্রণায় হেলিক্স চেঁচাতে লাগলো। যে এলারসনকে দুবার প্রাণে বাঁচিয়েছে সেই হেলিক্স। চোখের সামনে তার জীবন্ত মাংস খুবলে খুবলে খাওয়ার এই দৃশ্য এলারসন দেখতে পারছে না। সে বুঝতে পারছে হেলিক্সের এখন কেমন লাগছে। জীবন্ত অবস্থায় তার সারা শরীরের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে পিঁপড়েগুলো। এই যে কত যন্ত্রণার অসহ্য। এলারসন তার হাতের তোপটা হেলিক্সের ওপর চালিয়ে দিল। সে বুঝলো তার বন্ধুকে সে সরিয়ে দিল, কিন্তু তার সাথে সে মুক্তি দিল ওই মাংসাশী পিঁপড়ের মাংস খুবলে খাওয়ার অসহ্য তীব্র ব্যথা থেকে। ধোঁয়া সরে যেতেই দেখা গেল সেখানে একটা বিশাল ছাই সৃষ্টি হয়েছে, আর যেটা একটা বিরাট গর্তের মধ্যে রয়েছে। একদম সামনে থেকে চালানোয় তোপের গোলা মাটিতে আছড়ে পড়েছে। তার প্রভাব তো এমন হবেই, মাটি ফেটে গেছে। কিন্তু কিন্তু এটা কি হলো? এলারসন আর কিছু শুনতে পাচ্ছে না কেন? সে নিজেও দুবার হেল্প হেল্প বলে চেঁচালো, কিন্তু তার আওয়াজও তার নিজের কানে গেল না। আসলে এত সামনে তোপ চালানোয় এবং সেটার সামনে পড়ায় এলারসনের কানের পর্দা ফেটে গেছে। তোপের আওয়াজে সে বধির হয়ে গেছে। তোপের গোলার তীব্রতায় সেও নিউটনের তৃতীয় সূত্রর মতো 4-5 হাত দূরে গিয়ে পড়েছে। হঠাৎ সামনের জঙ্গলের ঝোপ নড়ে উঠল। এলারসনের বুক ধরফর করে উঠল। জঙ্গল থেকে বেরিয়ে আসতে লাগলো ওই 4-5টা সেই পরিচিত শাখা। কিলবিল করতে করতে এগিয়ে আসছে এলারসনের দিকে। তোপের ওই বিকট আওয়াজেই তারা যে টের পেয়েছে সেটা বুঝতে অসুবিধা হয় না। এই গাছের সংবেদনশীল শাখাগুলোকে ওই তোপের আওয়াজই এদিকে নিয়ে এসেছে, আর এখন ওরা এগোচ্ছে এলারসনের দিকে, তার শরীরের নাইট্রোজেনের অস্তিত্বের জন্য। ওরা কিছুক্ষণের মধ্যেই তাকে পেঁচিয়ে ধরবে, শুষে নেবে শরীরের সমস্ত নাইট্রোজেন। তোপের তীব্রতায় তোপটাও পড়েছে 10 হাত দূরে। ওই যে ওখানে দেখা যাচ্ছে। ওটা ছুটে গিয়ে নিয়ে এনে ওদের ওপর চালাতে পারলে হয়তো এলারসন বেঁচে যেত, কিন্তু তার আর সে ক্ষমতা নেই। পায়ের সমস্ত শক্তি যেন চলে গেছে। এলারসন এক দৃষ্টিতে দেখে যাচ্ছে শাখাগুলো তার পায়ের কাছে এগিয়ে আসছে। এলারসন পা দুটো ছড়িয়ে সামনে বসে আছে, আর শাখাগুলো তার পায়ের দিকে সাপের মতো এঁকে বেঁকে এগিয়ে আসছে। ঠিক তখনই এলারসন দেখলো তার পাশ থেকে কেউ তোপ চালিয়েছে সেই শাখাগুলোর উপর। চারিদিক ধোঁয়া। সেই ধোঁয়ার মধ্যে কেউ যেন এসে এলারসনের কাঁধে হাত রাখলো। এলারসন সেই হাতের পরশে নিজের হাতটা তার উপর রাখলো। না, ভয়ের কোনো কারণ নেই। এই সভ্য মানুষেরই হাত, কারণ হাতে জামা পরা রয়েছে। কিন্তু কে? কার হাত? এলারসনের গায়ে শক্তি নেই, তবুও আধবোঝা হয়েই সে তাকিয়ে দেখলো এডওয়ার্ড। হ্যাঁ ঠিক, এডওয়ার্ড, তার জাহাজের ক্যাপ্টেন। কিন্তু এখানে? বেশ গম্ভীর আর বিস্ময়ে এলারসন বলে উঠল, এডওয়ার্ড, তুমি এখানে? হ্যাঁ আমি। আসলে এই জঙ্গল তো এই সামনেই শেষ হয়েছে। এখন দুপুরবেলা, তাই এই দ্বীপের সমুদ্র তটে একটু ঘুরছিলাম। হঠাৎ জঙ্গলের ভিতর একটা ঘুম করে শব্দ পাই, আর তারপর মনুষ্য কণ্ঠে আর্তনাদ শুনি, হেল্প হেল্প বলে চিৎকার করছে কেউ। গলাটা তোমার ছিল। তোমার গলা আমি ভালো করে চিনে গেছি। ওই জাহাজের সমুদ্র যাত্রায় একসাথে আস্তে আস্তে আমি তোমার গলা চিনেছি। ভাবলাম তুমি বিপদে পড়েছ, আর শব্দ যখন খুব কাছ থেকে এসেছে দিকটাও বুঝে গিয়েছিলাম শব্দের উৎসের। সেই দিশায় ছুটতে ছুটতে এসে তোমাকে এখানে পাই। আর ওই সাপের মতো ওগুলো কি? তোমার দলের বাকি লোকই বা কোথায়? এলারসন বলল, সবাই মারা গেছে। এই জঙ্গলের চির অন্ধকারে তারা সবাই চিরকালের মতো হারিয়ে গেছে।
আমার শেষ সঙ্গী হেলিক্স, যে আমাকে এই বিপদ থেকে বাঁচিয়ে এই জঙ্গল থেকে বেরোনোর আশা জাগিয়েছিল, সেও মরে গেছে। ওই যে ওই সামনে যে গর্ত, তার মধ্যে রয়েছে ওর দেহের ছাই। কথাগুলো শুনেই এডওয়ার্ড সেই ছাই ভরা গর্তের দিকে এগোলো। জায়গাটা সে চারদিক ঘুরে ঘুরে দেখতে লাগলো। তারপর হঠাৎ করে সেই 3 ফুট গভীর গর্তে নেমে এডওয়ার্ড হাতে তুললো সেটা। রোদের আলো পড়ে ওটা চকচক করে উঠল। এলারসন বলল, ওগুলো হিরে, হেলিক্সের সংগ্রহ করা। ওখানে খুঁজে দেখো, আরো পাবে। তবে আর খুঁজে দরকার নেই, কারণ ওই স্থানে পরম শান্তিতে ঘুমিয়ে আছে হেলিক্স। তার শরীরের ওপর আর ঘাটাঘাটি করো না, ওর ঘুম ভেঙে যাবে। ফিরে এসো। আমাকে কিছু বুনো ফুল জোগাড় করে দেবে? এডওয়ার্ড সামনে একটা সেরকম গাছ পেয়েও গেল। তারপর বেশ কিছু বুনো ফুল এনে এলারসনের হাতে দিল। এলারসন 2 হাত মুঠো করে সেই ফুলগুলো ধরল। তারপর এডওয়ার্ডকে বলল, ওই হিরেটা আমাকে দাও, আর আমাকে একটু ধরে ধরে হেলিক্সের ওই গর্তে নিয়ে চলো। এডওয়ার্ড তাই করল। এলারসন সেই গর্তের কাছে গিয়ে 2 হাতে জড়ো করা ফুলগুলো তার মধ্যে ফেলে বলল, বন্ধু, তোমাকে ছেড়ে গেলাম। তুমি স্বপ্ন দেখেছিলে আমাদের সাথে ফিরবে, কিন্তু ভগবান সেটা চাননি, তাই তোমাকে আলাদা করে দিল আমার থেকে। কিন্তু আমি তোমার সংগ্রহ করা এই হিরেটা তোমার স্মৃতিস্বরূপ নিয়ে যাচ্ছি। এটাই আমি পরীক্ষা করব। আমার এই কিছু ফুল তোমার শোবার বিছানায় ছড়িয়ে গেলাম। এর সুবাসে তুমি পরম শান্তিতে আজ থেকে ঘুমাও। বিদায় বন্ধু। চোখের 2 কোণায় জল নিয়ে বিধ্বস্ত শরীরটাকে এডওয়ার্ডের ওপর ভর দিয়ে সেই জঙ্গল থেকে বেরিয়ে এলো এলারসন। কিছুক্ষণের মধ্যেই তারা তাদের জাহাজের কাছে এসে উপস্থিত হলো। জাহাজে ওঠার আগে এলারসন সমুদ্র তটের বালিয়াড়িতে তার সহসঙ্গী পেড্রো, বেসন, জেরুল, জনসন, প্রিন্স, এক্সাটন, হেলিক্স, এক্রিয়া, মাসুয়ালা সবার নাম একটা লাঠি দিয়ে খুঁড়ে লিখে রাখলো। তোমাদের সবাইকে এখানে রেখে গেলাম। তোমরা সবাই ভালো থেকো। কিছু সময় আগে যে জাহাজ থেকে নেমে এসেছিল হাসিতে খুশিতে থাকা অনেকগুলো মানুষ, আজ এই মুহূর্তে সেই জাহাজে উঠছে কেবল একটি মানুষ। তার পাশের মানুষগুলো আজ আর নেই। ওই যে দূরে দেখা যাচ্ছে সেই সবুজ বনানী ঘেরা মাদাগাস্কারের দ্বীপ, যার মধ্যে থেকে গেল হেলিক্স, এক্সাটন, জনসন, প্রিন্স, আরো অনেকে, যারা আর কোনোদিনও ওই জঙ্গল থেকে বেরিয়ে আসবে না। ধন্যবাদ মাসুয়ালা সর্দার, তোমার সহযোগিতায় আমরা আমাদের এই জঙ্গলে আসার উদ্দেশ্যকে খুঁজে পেয়েছিলাম। হীরের খনির থেকে হিরে পেয়েছি। মাদাগাস্কারের অভিযান শেষ হয়েছে, কিন্তু এই অভিযান নিজের সাক্ষী স্বরূপ কেবলমাত্র একজনকে রেখে দিয়েছে, আর বাকি সবাইকে গ্রাস করেছে তার অজানা বিপদে। আর সেই একটা বেঁচে যাওয়া মানুষ হলো এলারসন। এবার যার অনেক কাজ। এই অভিযানের বৃত্তান্ত লিখতে হবে বিস্তারিতভাবে আর্টিকেলে। লিখতে হবে প্রথম তার এই অভিযানে হারানো বন্ধুদের কথা, যারা এসেছিল অভিযান জয় করতে তার সাথে, কিন্তু তাদের বিচ্ছেদের করুণ ইতিহাস রচনা করতে হবে আর্টিকেলের মাঝে। সেই সাথে অভিযান থেকে প্রাপ্ত হিরে নিয়ে পরীক্ষা করতে হবে। হীরের মান ও বয়স বের করতে হবে। কি উপাদানে এই হিরে নির্মিত, সবকিছুই স্থান পাবে তার আর্টিকেলে। কিচ্ছু বাদ দিলে চলবে না। আর বিষণ্ণ মনে তার নিচে মনে করে শুধু লিখে দিতে হবে, থামলো ডিসকভারি টিমের অনুসন্ধান মাদাগাস্কারে এসে। শেষ হলো একটা অধ্যায়। এই টিমের নেতা এলারসনের কাছ থেকে অখণ্ড অবসরের ঘোষণাটা। নতুন অভিযান করার আর কোনো মানসিকতা, ইচ্ছা তার আজ আর নেই। সেই সব বাসনা তার বন্ধুদের সাথে ওই মাদাগাস্কারের গভীর অরণ্যে হারিয়ে গেছে চিরতরে। শুধু একটাই কথা এখন, বিদায়, বিদায়, বিদায়। তখন জাহাজ চলছে সমুদ্রে। এলারসন বসে আছে ডেকে। এবার তোমায় বলতে হবে কি হয়েছিল ওই জঙ্গলে, সমস্ত কিছু। এডওয়ার্ড এসে বলল। সে বসলো সোজাসুজি এলারসনের সামনে। কিন্তু এলারসনের মুখ ভয়ার্থ হয়ে উঠল এই প্রশ্নে। কাঁপা কাঁপা গলায় সে বলে উঠল, বিপদ, অজানা বিপদ। আর কথাটা শেষ হওয়া মাত্রই এলারসনের মাথা ঝুঁকে পড়ল একদিকে। পরে জানা গেল সে মৃত। প্রচন্ড আতঙ্কের স্মৃতিতে হার্ট অ্যাটাক।
এখনো সাবস্ক্রাইব না করে থাকলে পস্তাবেন। আজকের মতন গল্পের আসর এখানে শেষ, তবে পরবর্তী গল্পের জন্য আমাদের বেল আইকন ক্লিক করে রাখুন।